বাম এখানে এখনো সেইভাবে উঠে আসতে পারবে না। যদি বাম উঠে আসতে না পারে তাহলে বিজেপির এখানে মানে পশ্চিমবঙ্গকে গিলে খাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই। বাম সংগঠনগুলোর মধ্যে কি এখনো সেই একটা বিবৃতি দেওয়া বা একতাটা সেটা হারিয়ে যাচ্ছে বলে আজকে বামফ্রন্ট এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভোটের নিরিখে? না, ব্যাপারটা শুধু বামফ্রন্টের ক্ষেত্রে না, এমনিতে বামদের মধ্যে কবে খুব ঐক্য ছিল। লিবারেশন যে বক্তব্য রেখেছে, লিবারেশনের বক্তব্যে এখন সিপিআইএম সমর্থকরা বলছেন ওটা হচ্ছে মমতাকে বাঁচানোর একটা কৌশল। আবার লিবারেশনের লোকেরা হয়তো প্রকাশ্যে বলছেন না, কিন্তু অনেক সমর্থককে আমি বলতে শুনছি আসলে বিজেপি যে ভাষায় কথা বলছে সেলিমও সেই ভাষায় কথাবার্তা বলছে। সিপিআইএম লিবারেশন যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি নিয়ে আমরা এই মুহূর্তে বাসুদার সঙ্গে কথা বলবো। সিপিআইএম এর যে বিবৃতি এবং সিপিআইএম লিবারেশনের যে বিবৃতি আমরা দেখছি তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ফলত এই যে ইডির হানা দেওয়া আইপ্যাকের অফিসে এই নিয়ে বেশ কিছু বিবৃতি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তো এই ফলে আপনার কি মন্তব্য এই যে লিবারেশন যে বিবৃতি দিয়েছে? না, এখন লিবারেশন যে বিবৃতি দিয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নির্বাচনের যেই আবহাওয়া এবং সেখানে যখন এসআইআর চলছে সেই সময় দাঁড়িয়ে মানুষের বিরুদ্ধে রীতিমতো মানে একেবারে একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এখানে বিজেপি যেহেতু বর্তমানে বিভিন্ন অটোনমাস হাউসগুলোকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যেটা আমরা নির্বাচন কমিশনের ক্ষেত্রে দেখেছি, সেই একইভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এরা ম্যানিপুলেট করছে এবং তাকে বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছে এবং সেটা তারা কাজে লাগাচ্ছে এবং সেটার বিরোধিতা করা প্রয়োজন, খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। এটার মধ্যে কোনো ভুল নেই। আবার একই সঙ্গে যখন মোহাম্মদ সেলিম বলছেন যে এই আইপ্যাকের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত নাম বাদ চলে যাওয়ার কথা সেই নামগুলোকে ভুয়ো নাম রেখে দিচ্ছে, আমার মতে কিন্তু এই দুটোর মধ্যে কোনো মানে বিভাজন রেখা আলাদা করে টানার প্রয়োজন নেই। দুটোই কিন্তু সত্য, কিন্তু দুটোই আংশিক সত্য, দুটোকে মেলালে একটা পরিপূর্ণ সত্য বেরিয়ে আসে। বাম সংগঠনগুলোর মধ্যে কি এখনো সেই একটা বিবৃতি দেওয়া বা একতাটা সেটা হারিয়ে যাচ্ছে বলে আজকে বামফ্রন্ট এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভোটের নিরিখে? না, ব্যাপারটা শুধু বামফ্রন্টের ক্ষেত্রে না, এমনিতে বামদের মধ্যে কবে খুব ঐক্য ছিল। মানে যদি খুব ঐক্য থাকতো, যদি শ্রেণীগত ঐক্যের প্রশ্নটাই থাকতো তাহলে তো বাম দলগুলো এত ভাগে ভাগ হতো না। একটি কমিউনিস্ট পার্টি যখন কমিউনিস্ট পার্টির ধারায় যদি আমরা বলি যে 1925 সালে যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে তার ধারায় দেখলে সেখান থেকেই তো বেশ কয়েক ভাগ হয়ে গেছে 64-র পর থেকে। আর তার আগেও তো এই কমিউনিস্ট পার্টির যে মূল স্রোত, যে মেইন স্ট্রিম, সেই মেইন স্ট্রিমের বাইরেও তো বিভিন্ন কমিউনিস্ট পার্টি যেমন আরএসপি বা এসইউসিআই এরা তো এক্সিস্ট করেছে এবং করছে। ফলে সেই অর্থে দেখতে গেলে শ্রমিক শ্রেণীর শুরু থেকেই শ্রমিক শ্রেণীর অবস্থা খুবই চাপের মধ্যে আছে আর কি। কারণ বামপন্থী দলগুলো যাদের নাকি তার শ্রেণীটাকে কেটার করার কথা ছিল, শ্রেণীকে সাহায্য করার কথা ছিল, শ্রেণীর পাশে দাঁড়াবার কথা ছিল শ্রেণীর সংগঠন হিসাবে, সেই জায়গায় সেখানে বাম দলগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে আছে। এবং লিবারেশন যে বক্তব্য রেখেছে, লিবারেশনের বক্তব্যে এখন সিপিআইএম সমর্থকরা বলছেন ওটা হচ্ছে মমতাকে বাঁচানোর একটা কৌশল। আবার লিবারেশনের লোকেরা হয়তো প্রকাশ্যে বলছেন না, কিন্তু অনেক সমর্থককে আমি বলতে শুনছি আসলে বিজেপি যে ভাষায় কথা বলছে সেলিমও সেই ভাষায় কথাবার্তা বলছে। আদতে যে দুটোই কিন্তু সত্য, কোনোটাই কিন্তু মিথ্যে না। এই দুটো সত্যকে ধরে কিভাবে আমি এগোবো, এই দুটো সত্যকে নিয়ে, এবং দুটোর মধ্যে কিন্তু সেই অর্থে কোনো দ্বন্দ্বও নেই। কারণ একটা জায়গায় যখন এরকম একটা মধ্যবর্তী অবস্থার পর্যায়ে থাকে, ফ্যাসিবাদ যখন এগোয়, তাতে যখন এই মধ্যবর্তী অবস্থাটা থাকে তখন এই ধরনের বিভ্রান্তি তৈরি হয়। এই বিভ্রান্তি তৈরির ব্যাপারটা নিয়ে যদি বামপন্থীরা না ভাবেন, দক্ষিণপন্থীরা তো ভাবেন না, বামপন্থীরা যদি না ভাবেন তাহলে কারা ভাববে আর কি। এটা খুব দুঃখজনক। এবং এই যে ইডির রেড হওয়াটা এবং একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একেবারে তার যে ক্যাটাগরি আছে নিরাপত্তারক্ষী সেটা নিয়ে চলে যাচ্ছে, ফাইল নিয়ে চলে আসছে। ওসব উনি পারেন, ওটা শুরুর দিন থেকে থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে নিয়ে চলে আসলেন, ওগুলো উনি পারেন। ওটা খুব অস্বাভাবিক কিছু নয়। এটাকে দেখে আমি কিন্তু অবাক হইনি, এটাকে দেখে অবাক হওয়ার কিছু নয়। ওটা মমতা ব্যানার্জি পারেন, উনি কোনো নিয়ম উনি যা বলেন তাই নিয়ম। না হলে আপনি ভাবুন একটা লাইভ চলছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে প্রশাসনিক বৈঠক, সেখানে দাঁড়িয়ে তার দলের একজন বিধায়ক বলছেন আমার জায়গায় একটা বাস টার্মিনাস করে দিন, তাতে বলছেন ওখানে বাস টার্মিনাস করে কি হবে, তুই তো ওখানে বোম বাঁধিস।
এই তো হচ্ছে মুখ্যমন্ত্রীর অবস্থা। তো সে ঠিকই আছে, মানে এটাই আমি খুব অবাক হইনি, কিন্তু ওসব হয়, ওগুলো করে মানে ফলত এই যে বারবার সেটিং তত্ত্ব উঠে আসছে, সেটাতে তাহলে না। সেটিং এর ব্যাপার না, বিষয়টা হচ্ছে বুঝতে হবে যে দ্বন্দ্ব মানে চিরকালীন দ্বন্দ্ব নয়, আবার সন্ধি মানে সবসময় যে তারা একসাথে জুড়ে রয়েছে ব্যাপারটা এরকমও নয়। রাজনৈতিক ক্ষেত্রে আপনার পারপেচুয়াল শত্রু এবং পারপেচুয়াল মিত্র সেই অর্থে ওইভাবে হয় না। তো তো বিজেপির সঙ্গে তৃণমূলের একটা অভ্যন্তরীণ যোগাযোগ আছে, একটা সেটিং যাকে বলে সেটাও আছে, আরএসএস এর মাধ্যমে আছে, কারণ আরএসএস এর বহু লোক তৃণমূলের মধ্যে ঢুকে বসে আছে রয়েছে। এমনকি আমি নাম করব না, কিন্তু একটি বিধানসভায় প্রার্থী আরএসএস সদস্য, মানে তৃণমূলের প্রার্থী আরএসএস সদস্য ছিলেন কলকাতার মধ্যে। তো এহেন জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের মধ্যে আরএসএস এর পেনিট্রেশন আছে। এই যে কি কোথাকার কাকু, কালীঘাটের কাকু নাকি, কালীঘাটের কাকু কাদের লোক? আরএসএস এর লোক। কিন্তু আরএসএস এর লোক বিজেপির সরাসরি লোক নয়। ব্যাপারটা বুঝতে হবে, আরএসএস পুরোটাকে কন্ট্রোল করছে। কদিন আগে দেখবেন সিপিআই এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বলেছেন যে আসলে আরএসএস তার অক্টোপাসের মতো বিভিন্ন সুর ছড়িয়ে দিচ্ছে নানা দিকে, দিয়ে তার এক একটা অর্গানকে সে চালাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে সে তৃণমূলকেও চালাচ্ছে, সে বিজেপিকেও চালাচ্ছে, বিজেপিকে একদম সরাসরি চালাচ্ছে। আর তৃণমূলের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন শক্তি তো তার মধ্যে কাজ করে, চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। আর এখন বিজেপি হয়তো এই সময়, যেমন আমরা যা শুনছি, যেটুকু আমাদের যে রিডিং, সে এখন চেষ্টা করছে যে সে যদি নিজে ক্ষমতায় চলে আসতে পারে, কারণ তার এখনো অব্দি আন্ডারস্ট্যান্ডিং যে বাম এখানে এখনো সেইভাবে উঠে আসতে পারবে না। যদি বাম উঠে আসতে না পারে তাহলে বিজেপির এখানে মানে পশ্চিমবঙ্গকে গিলে খাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই। আর এসআইআর আবহ এসে গেছে, এসআইআর করা হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের সিট এমনি কমে যাওয়ার কথা, মানে ডিলিমিটেশন যে হবে এই 2029 নাগাদ যে ভোট হবে সেখানে খুব পরিষ্কারভাবে দেখা যাবে সেটা কমে যাবে। মানে এই 42টা সিটের জায়গায় আমার ধারণা সেটা হয়তো 40 কিংবা 38 এরকম জায়গাতেও নেমে যেতে পারে আর কি। তো এই নানা রকম হিসেব আছে, এখন ওইভাবে বলা যাচ্ছে না যে সেটিং নেই, ব্যাপারটা এরকমও নয়, কিন্তু সর্বক্ষেত্রে সেটিং আছে, ব্যাপারটা এরকমও নয়। মানে যেটা আবার সিপিআইএম এর বহু লোক বলে শুধুই সেটিং আছে, তারা শুধু সেটিংটা দেখে, তারা সন্ধিটুকু দেখে, দ্বন্দ্বটা দেখে না। আবার কিছু কিছু শক্তি আছেন যারা শুধু দ্বন্দ্বটাই দেখেন, সন্ধিটা দেখেন না। কিন্তু বামপন্থীদের, বিশেষত মার্ক্সবাদীদের দ্বন্দ্ব এবং সন্ধি দুটোকে দেখেই কিন্তু এগোনোটা প্রয়োজন, এটাই।